তো আমি আবার ওনার খমক বাজানো দেখে পরে আমার তার সাথে প্রেম হয়ে গেল। তার সাথে তখন যখন কীর্তনের আয়োজন হলে উনি আমাকে নিমন্ত্রণ করতেন, আমি ওনার দলের সাথে অংশগ্রহণ করতাম এবং ওনার সহকারী হিসেবে খমক চেষ্টা করতাম কীর্তনে। তো এইভাবে প্রেম হয়ে গেল। উনি আমাকে বললেন যে এই অঞ্চলে আমার কিন্তু এরকম পরিচিত আছে, জায়গা আছে এবং ওপারে যাওয়ারও সুযোগ আছে, ওপারে পরিচিত আছে। তো একবার এই ডিসেম্বর 31 তারিখ গারোরা এই যে ছোট দিন পালন করে এবং বেশ বড় ধরনের অনুষ্ঠান হয়, বড়দিনের মতো। তো এই ছোট দিনে ওপার থেকে নিমন্ত্রণ আসলো তার এবং আমার। আমরা গেলাম ওপারে, গেলাম। ওপার বলতে পাহাড়ের, মেঘালয়ের ওপারে হরিপুর গ্রাম, ইন্ডিয়াতে। ওইটাও তো গারোদের? গারো, টোটাল গারো। ওই পারটা পুরোটাই মেঘালয় গারো রাজ্য। তো আমরা ওই পারে যে নকমা, তার বাড়িতে নিমন্ত্রিত হয়ে গেলাম। হচ্ছেন গারোদের একটা অঞ্চলভিত্তিক প্রধান গুরু। তো ওইখানকার নকমার বাড়িতে নিমন্ত্রিত হয়ে গেলাম এবং ওখানে গিয়ে আমি যে আপ্যায়ন, অভ্যর্থনা, সংস্কৃতি যেটা আমি দৃশ্যমান হলো, আমার অনুভূতিতে আসলো যে আমি মনে হয় 1000 বছর আগের যে আদিম সাম্যবাদী সমাজ সংস্কৃতি তার ভিতরে এসে পড়েছি। আমার আত্মাতে এরকম উপলব্ধি হতে লাগলো, ভালো লাগতে শুরু করলো। সারা রাত তাদের সাথে কীর্তন নেচে গিয়ে ওরা নগর কীর্তন করে। সন্ধ্যাতে এক বাড়ি থেকে শুরু করে, ওই বাড়ির মানুষ আবার পাশের বাড়ি যায়, তারা অ্যাড হয়। প্রত্যেক বাড়িতেই পিঠা, চা, সেবা দেওয়া হয়, একটা বিরতি দেওয়া হয় এবং শেষে গিয়ে দেখা যায় সব বাড়ির সব মানুষ সেই বাড়িতে গিয়ে পৌঁছায় ভোর হওয়ার আগে। ওটা পূর্ণিমার রাত ছিল। আর ওদিকে যতই যাচ্ছি, পাহাড়ে যাচ্ছি, আরও গভীর পাহাড়ে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আমি সেই কিংবদন্তির 1000 বছরের এক চরিত্র, আর এরাও সেই সব চরিত্র। এদের সাথে আমি সেই আদিম একটা ভাব আমার ভিতর কাজ করলো। আমাকে ভুলে গেলাম, মনে হলো আমার কয়েক হাজার জন্মের আগে আমি পৌঁছে গেলাম, এরকম আমার অনুভূতি আসলো। দৃশ্যগুলো আমার কাছে মনে হচ্ছে যে কয়েক হাজার জন্ম আগে মনে হয় এইসব দৃশ্যর ভিতর দিয়ে আমি ছিলাম। এটা প্রথমবার আপনি? প্রথমবার ওই জিনিসটা, এবং তাদের আমি আদিবাসীদের খুব গভীরভাবে দেখার সুযোগ হলো এবং আমি দেখলাম যে সাম্যবাদ আমি তাদের মধ্যে দেখলাম, লিঙ্গহীনতা আমি তাদের ভিতর দেখলাম। ওই এক রাতেই আমি বুঝলাম যা বোঝার, এবং এটা আমাকে আকর্ষণ করলো। তখন মনে হলো যে আমি যেহেতু কিছু করতে চাই, কাদেরকে নিয়ে, আমি এদেরকে নিয়ে, এদের মাঝেই আমার আসা প্রয়োজন, কারণ এরাই সাম্যবাদী। এরাই 2018 সালের ডিসেম্বরে তখন প্রথমবার এসে ঘুরে গেলাম, তখন দানা বাঁধতে শুরু করলো। তাহলে এই অঞ্চলে যদি আমি এসে স্থান পাই তাহলে তো খুব ভালো হয়। আমি তো সাইজির ভাব এখানেই দেখতে পাচ্ছি আমি যেখানে আছি সেখানে না, বরঞ্চ এখানে, যারা কিনা তারা হয়তো নামও জানে না, কিন্তু তাদের ভিতরে প্রকৃতিগতভাবে এগুলো সবই আছে। হ্যাঁ, সহমর্মিতা, সহযোগিতা, মানবতা, সাম্য, বৈষম্যহীনতা, সাম্যতা। তো এই জিনিসগুলো আমাকে আকর্ষণ করলো। সভ্যতা, এক কথায় বলতে গেলে আমি দেখলাম এরা সভ্য, এদের ভিতর সভ্যতা আছে। আর আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন শহরে গোছানো থাকি, কৃত্রিমতা ছাড়া কিছু নয়, এমনটি আমার তখন উপলব্ধি হলো। আর সভ্যতা আসলে এই জঙ্গলের ভিতরে। তো তখন আমি খুবই আকৃষ্ট হলাম, আমার ভালো লাগলো এবং গুরুর দয়া, প্রভুর কৃপায় তো আমি এখানে চলে আসতে পারলাম। এটা তো তখন 19 সালে, তাহলে আপনি এসে ওই 18 সালে কি তাদের না না 18 সালে দেখে গেলাম ডিসেম্বরে, 19 সালে আবার আশ্রমে ফিরলাম। 19 সালের জুলাই মাসে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে না, এখন এখানেই এসে শুরু করতে হবে, সময় হয়েছে। তো তখন আপনি এদেরকে অ্যাপ্রোচ করলেন ওই সময়? হ্যাঁ, পুলক শুক্লার হাত ধরে আসলাম, এসে ওনাদের সাথে আলাপ করলাম এবং এখানে একটু জায়গা পেলাম, সেখানে গাছপালা, গাছে ভরা। আমি যখন আসি আমার কাছে একটা পয়সা কিছু ছিল না, আমার শুধু আত্মার বিশ্বাস, ভক্তিটুকু নিয়ে আমি আসি, সেইটুকু নিয়ে শুরু করি। আদিবাসীদের কাছ থেকে একটা দাও নেই, বলি আমাকে একটা দাও দাও। আমার সাথে আরেকটা ছেলে ছিল, দুজনে মিলে তৎক্ষণাৎ এই জঙ্গল পরিষ্কার করে কাজ শুরু করলাম, এই বিশ্বাসে যে প্রভু নিশ্চয়ই কৃপা করবেন। তারপর শুরু করার পর তারপর আদিবাসীদের যুক্ত হয়ে গেল। হ্যাঁ, তারাই আমার এটা দেখে আমার সাথে সংযুক্ত হয়ে গেল, বাকি কাজ তারাই সম্পূর্ণ করে দিল যতটুকু করার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তারপর 2020 সালে প্রথম আমার কুড়ে ঘরটা হয় ডিসেম্বর মাসে কমপ্লিট হয়, আগস্টে শুরু হয়, ধীরে ধীরে হয়। ডিসেম্বরে আমি উঠে অবস্থান করা শুরু করি, আমার কর্ম করা শুরু করি, পাশাপাশি এখানকার মানুষ এর সাথে যুক্ত হতে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এর মধ্যে আপনার পাঠশালাটা শুরু হয় তারপরে যখন দেখি যে বাচ্চারা আসে, 30-40 জন বাচ্চা অবস্থান করে, ওরা কিছু শিখতে চায়, তখন আমার কাছে মনে হয় তাহলে তো ওদেরকে একটু সুযোগ দেওয়া দরকার, তাহলে একটা উসিলা দরকার, মাধ্যম দরকার। হ্যাঁ, যেখানে হয়তো ওরা আসবে, আমি হয়তো ওদের সাথে প্রেম লীলাটা করব। তো ওইটার জন্য একটু জায়গা প্রয়োজন। ওই জায়গা থেকে ধীরে ধীরে এই পাঠশালা সূত্রপাত। আমি মনে করি এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকৃতির পাঠশালা। প্রতিনিয়ত আমরা শিখছি। প্রভুর সকল জমিন প্রভুর পাঠশালা, প্রকৃতির পাঠশালা। এটা একটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমরা সকলেই প্রকৃতির পাঠশালা থেকেই শিখি, যে যেখানেই থাকি না কেন। এটা সেই সমষ্টিগত রূপের একটা হয়তো প্রদর্শনী, স্থূল প্রদর্শনী বলবো আমি। হ্যাঁ, তো এটা নিয়ে এ পরিকল্পনা তো প্রকৃতিরই, প্রভুরই, গুরুরই। উসিলা হিসেবে আমরা হয়তো এটার সাথে আছি, বা এই সময় হয়তো এখানকার মানুষ আছে। তো প্রকৃতি প্রকৃতিকে ধারণ করে, প্রকৃতি প্রকৃতিকে রক্ষা করে, প্রকৃতি প্রকৃতিকে চলমান রাখে। মানুষ উসিলা হয় মাত্র, আমরা উসিলা হই মাত্র। তো আমরা উসিলা হয়ে আছি। আমি বিশ্বাস করি প্রকৃতির পাঠশালা আছে, থাকবে প্রকৃতিরই মতো। আমরা যতটুকু পারি করব। প্রভুর পরিকল্পনা আছে, তার বাইরে আমাদের পরিকল্পনা বড় নয়। তো প্রভুর যে পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার সাথে যেন আমরা লীন হতে পারি, তার সাথে যেন আমরা যেতে পারি। গুরুর যে চিন্তা, সেই চিন্তার সাথে যেন আমরা যেতে পারি, গুরু কর্ম যেন করে যেতে পারি, এটুকুই চাওয়া, যেন সহজ হয়। এখানে যে কর্মগুলো করতেছি, শিক্ষা কেন্দ্রিক হোক, সেবা কেন্দ্রিক হোক, সংস্কৃতি কেন্দ্রিক হোক, এই কাজগুলো যেন সহজ হয়। সহজ হওয়ার জন্য জাগতিক যে আয়োজন প্রয়োজন, যেমন অবকাঠামোর প্রয়োজন, অর্থের কিছু যোগানের প্রয়োজন, কিছু মানুষের সংযুক্তি প্রয়োজন, এগুলো যেন একটু যদি সহজ হয়, তাহলে বেশি সংখ্যক শিশু, বেশি সংখ্যক মানুষ এই ভাবটা বা এই বিকাশের পরিধিতে আসতে পারবে। তো সেই প্রয়াসগুলো যদি জারি থাকে, সেই মানুষগুলো যদি সংযুক্ত থাকে, তাহলে আমার বিশ্বাস যে প্রকৃতিকে আরও ভালোভাবে দেখতে, জানতে আর বুঝতে পারবে। আমার কথা আমি বলতে পারবো, নিজেকে জানার জন্য আমি এখানে এসেছিলাম। মানে আমি কি তা দেখার জন্য। আরেকজন যদি চায় যে সেও নিজেকে জানতে পারে, সেখানে আসতে পারে। এটা একটা মঞ্চ বলতে পারি। আমার সুযোগ হয়েছে, আমি চাই অন্যদেরও সুযোগ হোক। আমার সুযোগটাও সহজ হোক, আমি যেন করতে পারি ভালো করে, এবং পাশাপাশি যেন অন্যরা যারা চায় তারাও যেন করতে পারে। কারণ একদিন আমি সুযোগ পেয়েছিলাম আমার গুরুর দ্বারে, গুরুর ধামে। আমার প্রয়োজন আর নাই থাকতে পারে, কিন্তু আরও অনেক মানুষের প্রয়োজন থাকতে পারে। আমার গুরুর কাছে সে যদি ওই ক্ষেত্রটা তৈরি করে বসে না থাকতেন, আমি চর্চা করার সুযোগ পেতাম না। আজকের আমি এই জায়গাতে আসতে পারতাম না। তেমনি এই জায়গাটাও আরও ওই সব অন্বেষণকারী জায়গা হোক, যারা নিজেকে অন্বেষণ করছে। আর সেজন্য এই জায়গাটা আমার ধরে রাখা প্রয়োজন, আমার নিজের জন্য না হলেও। এটাই চাওয়া, প্রকৃতি যেন এই ভাবদর্শন, এই কর্মযোগ্য বা এই ক্ষেত্রটা, এই মঞ্চটা যেন ধরে রাখে, যেন আরও যারা নট আছেন তারা যেন তাদের ভূমিকা পালন করতে পারে। শায়রি বলতেছে, সহজ মানুষ ভোজে দেখ না রে দিব্য জ্ঞানী পাবি রে
মূল্য নিধি পাবি বর্তমানে, সহজ মানুষ ভোজে দেখ না রে মুখ দিব্য জ্ঞানী। সহজ মানুষ ভজার মন নিয়ে দেখতে হবে। সাজির এই কথাই এইভাবে আমার আসলো, সহজ মন নিয়ে, সহজ ভাব নিয়ে, উদার মধুর দিল দরিয়ায় ডুবে করো ফকিরি। তাহলে ওই মধুর দিল দরিয়ায় ডুবে থেকে গুরুকর্ম করে যাওয়ার চেষ্টা করে যাও। যা দেখা সে দেখবে, যা জানা সে জানবে। যে তৃষ্ণার্ত সেই জলের জন্য অন্বেষণ করবে। কাউকে জানানো যায় না, কেউ জানতে চাইলে জানতে পারে। প্রচার করার কিছু নাই, প্রচারিত হয়। তো সাইজি তো নিজেকে দেখতে চেয়েছে, তাই সেই ছেউরিয়ার জঙ্গলে, এটা একটা ওসিলা মাত্র, গিয়েছে। এরকমভাবে আমরা ইতিহাসে অনেক কিছুই শুনি। তো আসল বিষয়টা কি? নিজেকে জানার একটা ক্ষেত্র তৈরি করা। এবং আমাকে যদি আমি জানতে পাই, প্রকৃতি নিশ্চয়ই একদিন জানতে পারবে। এই খবর বাতাসে ছড়াবে, যেহেতু পুরো বাতাসটাই পুরো ব্রহ্মাণ্ড ভ্রমণ করছে এবং প্রত্যেকের হৃৎপিণ্ডে প্রবেশ করছে। তাহলে বাতাসের মধ্যে তো সব খবর আছে, আমার মস্তিষ্কের মধ্যেও আছে। যখন সংযুক্তি ঘটবে তখন সে ভাবের উদয় হয়ে যাবে। সে ভাব আরতি, ভাবাবেশ, ভাবের মানুষের করণ ধরন লালন করতে পারবে। এইরকমভাবেই ভাবি। আপনার এই ভাবনা সফল হোক। আর এই আপনার এই যাত্রার পথে অনেক মানুষের অংশগ্রহণ ঘটুক। আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা আপনার জন্য। অসংখ্য ধন্যবাদ। জয় গুরু। জয় গুরু, জয় লালন।